নমস্কার সবাইকে। গল্প আর গল্পের আজকের পর্ব হাসি মজার আর একটি গল্প নিয়ে। লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প ভুঁড়ির বিপত্তি। এই গল্পের প্রধান চরিত্রগুলি হল আমি মানে স্বয়ং লেখক, তুলসীদা, বিদ্যুৎদা এবং সুধাংশুদা। চলুন শুনে নেওয়া যাক ভুঁড়ির বিপত্তি। আমি তখন দেওঘরের এক বিদ্যাপীঠে শিক্ষকতা করি। শীত প্রায় আসবো করছে। সকাল সন্ধে হাওয়া একটু ঠান্ডার কামড়ও চলছে। দেওঘরের বিদ্যাপীঠে শিক্ষক ছাত্র এখানকার নিয়ম অনুযায়ী সকলেই সকলকে দাদা বলে সম্বোধন করে থাকেন। এই দিন রবিবার, দুপুরে বেশ ভোজ হয়েছে। এইবার একটু গড়াগড়ি দিতে পারলেই হলো। এই মনে মনে ভাবছি, এমন সময় একটা টাঙ্গা গাড়ি রোদ ঝলমলে মাঠ পেরিয়ে আমাদের শিক্ষকাবাসের সামনে এসে দাঁড়ালো। আর কেউ নয়, আমাদের বিদ্যাপীঠের সঙ্গীত শিক্ষক তুলসীদা। লম্বা ছিপছিপে গৌরবর্ণ মানুষ, একেবারে ধোপ দুরস্ত হয়ে এসে আমাদের ঘাড় ধরে প্রায় বিছানা থেকে তুলে দিলেন। ইনার দাবি, আজ আমাদের ত্রিকুট পাহাড় দর্শন করতেই হবে। তুলসীদার কৃপায় আজ আমরা ত্রিকুট যাত্রী। আমরা বলতে আমি, বিদ্যুৎদা আর সুধাংশুদা। বিদ্যুৎদা ও সুধাংশুদা সমবয়সী, আমাদের তুলনায় বয়সে একটু বড়। এবার এনাদের একটু পরিচয় দেওয়া যাক। প্রথমে আসি তুলসীদার প্রসঙ্গে। গলায় সব সময় মাফলার। গাইয়েদের গলার আবার অদৃশ্য শত্রু অনেক। 12 মাসেই মাফলার দিয়ে প্যাক করে রাখতে হয়। নাদ ব্রহ্ম। তিনি নাভির কাছ থেকে বায়ু পিত্ত কফ ভেদ করে উঠে আসেন কণ্ঠে। তুলসীদার ডেলি ডায়েটে স্টার্চ কম, প্রোটিন বেশি। তাই বিদ্যাপীঠের বাগানের 1 কেজি পেঁপে, 2 মাঝারি সাইজের পেয়ারা, সকালে আধ ঘন্টা হাত নিম দাঁতন কম্পালসারি। চেহারাটা তাই একেবারে কঞ্চিকা মাফিক। দ্বিতীয় জন বিদ্যুৎদা। বাইসেপ ট্রাইসেপ সবই বেশ খেলেন। তিনি আবার মাংসের জুসটি খান, মাংস ফেলে দিলেন। দুশ্চিন্তা তার একটাই, চুলে সাদা ছিট ধরছে আর উঠে যাচ্ছে। অন্যথায় তো তিনি স্বাস্থ্যবান সুপুরুষ। আর তৃতীয় জন হলো সুধাংশুদা। তার সমস্যা একটাই, ভুঁড়িটা আর কত বাড়তে পারে তিনি তা দেখতে চান। স্বাস্থ্যের ব্যাপারে তিনি একেবারেই উল্টো। খাওয়া দাওয়ার ব্যাপারেও প্রকৃতই উদার মানুষ তিনি। বিদ্যুৎদার মতে এই উদারতা সবই তার উদরে গিয়ে জমছে। সুধাংশুদার মস্ত বড় গুণ, ধীর স্থির মেজাজটি অদ্ভুত ঠান্ডা তার, এবং বেশিক্ষণ তিনি জেগেও থাকতে পারেন না। এই তো কোলের উপর ভুঁড়িটি নিয়ে আয়েশ করে বসে আছেন। মুদিত নয়ন, নাসিকায় গর্জন। আমাদের রসিকতা তার শরীরের চর্বির স্তর ভেদ করতেই পারে না। তুলসীদা নাকি 65 সালে একটা গন্ডারকে সুরসুরি দিয়েছিলেন, যদিও বা রিপোর্ট সেটা 67 সালেই হেসে উঠেছিল। যাই হোক, 3টে নাগাদ আমরা 4 জন ত্রিকুটের পাদদেশে। তুলসীদার ফ্লাস্কের চা এক চুমুক করে হয়ে গেল। সুধাংশুদা ঘাড় বেঁকিয়ে পাহাড়ের মাথাটা একবার দেখবার চেষ্টা করলেন আর বললেন, ইম্পসিবল, অনলি আ গোট ক্যান ক্লাইম্ব দিস হিল। সুধাংশুদার কথা শুনে তুলসীদা বলেই ফেলেন, আরে রাখুন তো মশাই আপনার ইঞ্জিরি,
ভাষাটা জানি না বলে যা খুশি বলে তাই গালাগাল দেবেন? পাশ থেকে বিদ্যুৎদা বললেন, বিদ্যাপীঠের ডাক্তারবাবু কি বলেছেন মনে নেই? পূর্ণ কুম্ভের মতো আপনি একজন পূর্ণগর্ভ। আরোহণ এবং অবরোহণ আপনার একমাত্র ওষুধ। ওসব চালাকি চলবে না, চলুন চলুন তো। সুধাংশুদার প্রতিবাদ কাকুতি মিনতি কে শুনবে? পর্বত শীর্ষে সুধাংশুদাকে আমরা আজ ভোলানাথের মতো প্রতিষ্ঠা করবই করব। প্রতিজ্ঞা ইজ প্রতিজ্ঞা। কিন্তু ত্রিকুট কিন্তু খুব সহজ পাহাড় নয়। উঠতে গিয়ে মালুম হলো কাকুরে পা স্লিপ করে। এদিকে আঁকড়ে ধরে ওঠার মতনও কিছু নেই, একমাত্র নিজের প্রাণটি ছাড়া। পাশেই খাদ, পড়লেই চিরশান্তি। পাহাড়ে প্রেতাত্মা হয়ে আটকে থাকতে হবে। ভ্যানগার্ড হিসেবে তুলসীদাস সামনে সামনে আর রিয়ার গার্ড হিসেবে বিদ্যুৎদা পেছনে, মাঝে আমি আর সুধাংশুদা বললেন, এই প্রথম বুঝলুম মশাই, ভুঁড়ির ওজন কত, বেশ ভারী। আগে ভাবতুম মাস উইদাউট ওয়েট, এখন দেখছি উইথ ওয়েট। কথা বলতে বলতে একটা চাতাল মতো জায়গাও পাওয়া গেল। একটু বসে বাকি চাটা শেষ করতে হয়। একটু প্রকৃতি দর্শন না করলে পর্বতপ্রেম আসে কি করে? চা খেতে খেতে সুধাংশুদা আবারও বললেন, ভাই আমার উপর আর টর্চার করো না, তোমরা আমার ছেলের মতো। আমি এখানে বসি, তোমরা নামার সময় আমায় নিয়ে যেও। সুধাংশুদার কথা ভেবে সবাই মিলে একটা রফা করা হলো। তুলসীদা বলে উঠলেন, আর একটু উঠলে রাবণ গুহার দর্শন করে আমরা নেমে যাব মশাই। শরীর আগে না মাইথোলজি আগে? রাবণের রেলিক্স না দেখে চলে যাবেন? তুলসীদার এই অনুপ্রেরণায় হাতের ওপর ভর দিয়ে সুধাংশুদাকে শরীর ওঠাতেই হলো। গুহা দেখলেই তো ভয় ভয় করে। গুহার অন্তর্নিহিত সত্য সহজে জানা যায় না। কি যে মাল মশলা ঘাপটি মেরে ভেতরে বসে থাকে একমাত্র তার ঋষিরাই বলতে পারে। মুখটা তো হয় বিশাল, দুদিকে পাথরের দেওয়াল, একটু যেন ট্যাপারিং হয়ে গেছে। আর আমাদের কনভয়ের সেই আগের অর্ডার, প্রথমে তুলসীদা, পাথফাইন্ডার হাতে টর্চ, নেক্সট সুধাংশুদা, তারপর আমি এবং সব শেষে বিদ্যুৎদা। তুলসীদা বললেন, ব্যাঘ্র যদি থাকে তো আগে আমাকে খাবে, হ্যাঁ আমাকে। সুধাংশুদা একটু ইয়ার্কি মেরে বলেই উঠলেন, আই এম নট শিওর। খাদ্যের ব্যাপারে ওরা ভীষণ সিলেক্টিভ। বোনস ওরা চিবই ঠিকই, তবে ফ্লেশটাই আগে চায়। কথা বলতে বলতে বেশ কিছুটা ঢুকেও গেছি। এইবার সেই জায়গাটা, দুই পাথরের দেওয়াল কিছুটা চেপে এসেছে। তুলসীদা তো কাত হয়ে এগিয়ে গেলেন, সুধাংশুদাও তাই করার চেষ্টা করলেন। কেবলমাত্র একটু মিসক্যালকুলেশন হয়ে গেল। আমরা সুধাংশুদার গলা শুনতে পেলাম, সে চিৎকার করে বলতে শুরু করলো, এ কি হলো? আর তো যাচ্ছে না, মরেছে, আর তো যাচ্ছে না। শুনি আমি পাশ থেকে চিৎকার করে বললাম, কি যাচ্ছে না মশাই? আমরা এই পাশে দুজন সমস্যাটা তো বুঝতেই পারিনি। সুধাংশুদা আবারও বললেন, আমি যাচ্ছি না, আমি যেতে পারছি না। আমি আবারও বলে উঠলাম, দাঁড়িয়ে থাকলে যাবেন কি করে? চলার চেষ্টা করুন। আমার কথা শুনে সুধাংশুদা প্রায় কাঁদো কাঁদো হয়ে, ভুঁড়িটা আটকে গেছে ডাইসের মতো। তখন আমরা চিৎকার করে সামনে তুলসীদাকে ডাকতে শুরু করলাম, তুলসীদা, তুলসীদা, সুধাংশুদার ভুঁড়ি আটকে গেছে। একে তো শ্যাওলা ধরা দেওয়াল, ভুঁড়ি আর তার গেঞ্জি,
তার উপর আদ্দির পাঞ্জাবি, নিয়ে দুটো পাথরের মাঝখানে জম্পেশ। প্রথমে কিছুক্ষণ কমন সেন্সের খেলা চলল। নিঃশ্বাস খালি করে শুধু পেট কমানোর কথা বলা হলো। দেখা গেল এ পেট সে পেট নয়, নিঃশ্বাসের সাথে এর বাড়া কমার কোনো সম্পর্ক নেই। সন্ধ্যার মুখে আবার উদরে বায়ুরও সঞ্চার হয়। তুলসীদা পাশ থেকে বলে উঠল, আপনার নিজের পেট নিজের কন্ট্রোলে নেই, একটু নামাতে পারছেন না? সে যেন সুধাংশুদার অক্ষমতায় খুব অসন্তুষ্ট। সুধাংশুদাও হেল্পলেস। সে বলল, কি করি বলুন তো, কমছে না যে। তুলসীদা আমাদের ডেকে বলতে লাগলো, দুধ তোমরাও ওদিক থেকে টেনে দেখো, আমিও এদিক থেকে ঠেলে দেখি। কিন্তু 1 ইঞ্চি নড়ানো গেল না যখন, রেগে মেগে গিয়ে বিদ্যুৎদা বলেই উঠল, মুখম আটকেছেন মশাই। কি করে আটকালেন? একেবারে নিরেট থাম। আপনি কি রাবণের চেয়ে দশাশয়? অত বড় একটা রাক্ষস স্যাট স্যাট গলে যেত, আর আপনি সামান্য একজন মানুষ আটকে গেলেন। রাবণের ফিজিয়েন্সি নিয়ে কিছুক্ষণ গবেষণা হল। সুধাংশুবাবু বললেন, তার মশাই নানা রকম মায়া জানা ছিল, এখানটা এলে হয়তো মাছি হয়ে যেত। সুধাংশুবাবুর কথায় বিদ্যুৎবাবু রেগে গিয়ে বললেন, খুব মশাই, তবু নিজের দোষ স্বীকার করবেন না। ব্যায়াম ব্যায়াম। রাবণ মুগুর ভাজতেন, 5000 ডন, 10,000 বৈঠক ডেলি। আর রাক্ষস হলেও রাক্ষসে খাওয়া ছিল না আপনার মতো। কোনো ছবিতে রাবণের ভুঁড়ি দেখেছেন? অন্য সময় হলে তর্কাতর্কি হতো। আচ্ছা, এখন তাহলে কাতুকুতুই একমাত্র রাস্তা। কাতুকুতু দিয়ে দেখা যাক। নিন, হাত তুলুন। কাতুকুতু দেওয়ার ব্যাপারে প্রথমে বিদ্যুৎদা, কোথায় কি, খ্যাত খ্যাত করে হেসে উঠলে ভুঁড়িটা হয়তো ধরপড় করে উঠত, আর সেই সময় দেওয়া হতো তাকে মোক্ষম ঠেলা। কিন্তু ভুঁড়ির তো নড়াচড়ার কোনো ব্যাপারই নেই। তখন আমি বললুম, দাঁড়ান, ওভাবে ডিরেক্ট কাতুকুতুতে হবে না, টেকনিক আছে, দেখি। এই বলে সুধাংশুদার হাতের তালুটা নিলাম, নিয়ে বলতে লাগলাম, এই নিন, ভাত দিয়ে, ডাল দিয়ে, তরকারি দিয়ে, মাছ দিই, নিন তো, এবার মুঠো করুন। এবার মুঠোও খুলুন। যা, কে খেয়ে গেল রে? ধর বিড়ি ধর, কুতু 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 কুতু। আমরা তো হেসে কুটিপাটি, কিন্তু কোথায় হাসি? সুধাংশুদার মুখে কোনো হাসি নেই। না মশাই, আর হবে না আপনাকে দিয়ে, আপনি এখানেই থাকুন ফসিলস হয়ে। অপঘাতে মৃত্যু লেখা আছে, কে খণ্ডাবে বলুন তো? আমি বেশ রেগে মেগেই সুধাংশুদাকে বলে উঠলাম। ওপাশ থেকে তুলসীদা বললেন, আহা, আমি কি ওনার সতী সাথে স্ত্রী নাকি যে ওনার সাথে সহমরণে যাব? এই মালকে ক্লিয়ার না করলে এদিকে তো ট্রাফিক জ্যাম হয়ে যাবে। তার কথা শুনে বিদ্যুৎদা বললেন, আপনি হামাগুড়ি দিয়ে চলে আসুন। তুলসীদা আবারও বললেন, আরে হামাগুড়ি দিলে কাপড়ে শ্যাওলা লেগে যাবে তো। জীবন আগে না কাপড় আগে? বিদ্যুৎদার এই কথায় তুলসীদা অবশেষে হামা দিয়ে চলে এলেন আমাদের দিকে। আমি আবার সুধাংশুদাকে বললাম, বসার চেষ্টা করে দেখুন তো। সুধাংশুদাকে যা বলা হচ্ছে প্রাণের দায়ে তাই তিনি বাধ্য ছেলের মতো করছেন। বসার চেষ্টাও করলেন, হলো না। আমরা সবাই মিলে বললাম, একটু জল ত্যাগ করুন তো, যদি পেটটা কমে। না, মরে গেলেও তিনি এই কাজটি করতে রাজি হলেন না। এদিকে সন্ধে হয়ে আসছে। তুলসীদা বললেন, টাঙাওয়ালা চলে গেলে ফেরার দফা রফা হবে, বুঝলেন তো? টর্চ জেলে তুলসীদা এবার বুড়িটা ইন্সপেকশন করে বললেন, বিদ্যুৎ, এদিকে এসো, ছুরি আছে? আমার পকেটে ছুরি ছিল। আমি জিজ্ঞাসা করলাম, ছুরি কি হবে তুলসীদা? এই কথোপকথনে সুধাংশুদা প্রায় কেঁদেই ফেললেন। তুলসীদা বললেন, আর কি, ওপর থেকে 1 পোঁচ কেটে নেব, সবটাই তো চর্বি, লাগবে না। আরে মশাই, আপনার যা গ্রোথ, দেখতে দেখতে গজিয়েও যাবে।
তুলসীদা ছুরি দিয়ে পাশ থেকে গেঞ্জি আর পাঞ্জাবিটা ফালা করে ভুঁড়িটাকে খুলে দিলেন। হ্যাঁ, জামাটা খোলার পর ঠান্ডা লেগেছে, সুধাংশুটা একটু সিটিয়েও গেলেন। কাজ হয়েছে। তুলসীদা ফ্লাক্স থেকে খানিকটা চা ঢাললেন আর বললেন, জয় বাবা বদ্রী বিশালা, একটু লুব্রিকেট করে দিল, এবার মারো টান। আমরা চারজনে জড়াজড়ি করে পড়লুম। সুধাংশুদার ভুঁড়ির ওপরে নুন ছলে একটু উঠে গেছে, পাঞ্জাবিটা ছিঁড়ে বেরিয়ে গেছে, ভুঁড়িটা সম্পূর্ণ অনাবৃত, চা আর শ্যাওলার পেস্ট মাখানো, যাকে বলে বৃদ্ধ বয়সে গায়ে হলুদ। ওখান থেকে বেরিয়ে টাঙ্গা যখন বিদ্যাপীঠে প্রবেশ করলো তখন অনেক রাত হয়ে গেছে। নামার আগে পুনর্জীবন প্রাপ্ত সুধাংশুদার একটি খালি কাতর মিনতি, ভাই ভাই, দয়া করে ছাত্রদের বলো না বৃদ্ধ বয়সে চাকরি ছেড়ে চলে যেতে হবে, আর কোনো উপায় থাকবে না যে। তবু এমন ঘটনা চেষ্টা করলেও চেপে রাখা যায় না, রাষ্ট্র তো হয়ে পড়বেই। এই ভেবে আমরা মনে মনে হাসতে লাগলুম। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের হাসি মজার গল্প ভুঁড়ির বিপত্তি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, গল্প শুনুন এবং ভালো থাকুন।